ভাবুন তো, আপনি একটি আলিশান হোটেলে আছেন। হোটেলের মাইলের পর মাইল জুড়ে তুষারপাত হচ্ছে। হোটেলটিতে আপনি আপনার পরিবার নিয়ে একা, বাইরের পৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। এই সুবিশাল হোটেল আর এর বিস্তীর্ণ এলাকা জুড়ে আর কোনো মানুষের অস্তিত্ব নেই। এখানে আপনাকে থাকতে হবে পুরো 5 মাস। অফুরন্ত খাবার আর বিলাসিতার সরঞ্জামেরও কোনো অভাব নেই। কি ভাবতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে এ আর এমন কি, আনন্দে আনন্দেই দিব্যি সময় কেটে যাবে। কিন্তু যদি বলি হোটেলটিতে আপনি আর আপনার পরিবার ছাড়া আর কোনো মানুষ নেই ঠিকই, কিন্তু আছে এক অভিশপ্ত শক্তি, এমন এক শক্তি যা ধীরে ধীরে আপনার মনকে আচ্ছন্ন করে আপনাকে পরিণত করছে এক সাইকোপ্যাথিক মানুষে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে আপনি নিজেই নিজের পরিবারকে খুন করতে উদ্যত হয়ে ওঠেন। দর্শক, আজ আমি আপনাদের শোনাবো ইতিহাসের বিখ্যাত সাইকোলজিক্যাল হরর মুভি দ্য শাইনিংয়ের গল্প। জ্যাক টরেন্স একজন প্রাক্তন স্কুল শিক্ষক ও লেখক। তার অতীত খুব একটা সুখকর নয়। একসময় সে মদ্যপ ছিল, এমনকি একবার মদ্যপ অবস্থায় নিজের ছেলে ড্যানির হাতও ভেঙে ফেলেছিল সে। জ্যাকের পরিবার বলতে আছে তার স্ত্রী ওয়েন্ডি আর ছেলে ড্যানি। এখন জ্যাক চেষ্টা করছে লেখালেখিতে মন দেওয়ার, আর সেই জন্য তার প্রয়োজন অনেক সময় এবং লেখার জন্য উপযুক্ত পরিবেশ। কিন্তু পরিবারের ভরণ পোষণের জন্য কাজ করতে গিয়ে সে লেখালেখির জন্য পর্যাপ্ত সময় পায় না। এই কারণে সে কলোরাডোর একটি আলিশান হোটেল ওভারলুকে কেয়ারটেকারের চাকরির ইন্টারভিউ দিতে যায়। ওভারলুক হোটেলটি প্রতি বছর 5 মাসের জন্য বন্ধ থাকে, কারণ এই সময়টায় সেখানে এত বেশি তুষারপাত হয় যে পুরো অঞ্চলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এই 5 মাস হোটেলের দেখাশোনার জন্য একজন কেয়ারটেকারের প্রয়োজন হয়, যে নিজের পরিবার নিয়ে হোটেলে থাকবে এবং সবকিছু দেখভাল করবে। জ্যাকের জন্য এটি ছিল একদম সুবর্ণ সুযোগ। কাজের খুব বেশি চাপ নেই, থাকা খাওয়া ফ্রি, আর সেই সঙ্গে নির্জন পরিবেশ যেখানে সে নিশ্চিন্তে তার লেখালেখির কাজ চালিয়ে যেতে পারবে। এই চিন্তা থেকে জ্যাক যখন ইন্টারভিউ দিতে আসে, তখন হোটেলের ম্যানেজার স্টুয়ার্ট তাকে এই হোটেলের এক ভয়ঙ্কর ইতিহাস শোনায়। ওভারলুক হোটেলটি মূলত রেড ইন্ডিয়ানদের এক পুরনো সমাধিস্থলের ওপর নির্মিত। প্রায় 10 বছর আগে 1970 সালে গ্রেডি নামের একজন ব্যক্তি তার স্ত্রী এবং যমজ 2 মেয়েকে নিয়ে এখানে কেয়ারটেকার হিসেবে এসেছিল। কিন্তু জনমানবহীন এই হোটেলে দীর্ঘ একাকিত্বে গ্রেডি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একসময় সে একটি কুঠার দিয়ে প্রথমে তার 2 মেয়ে এবং পরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এরপর একটি শটগানের সাহায্যে গুলি করে নিজেকে শেষ করে দেয়। স্টুয়ার্ট এই ঘটনা জ্যাককে জানিয়ে আবারও ভেবে দেখতে বলে সে সত্যি কি নিজের পরিবার নিয়ে 5 মাস এই নির্জন হোটেলে থাকতে পারবে কিনা। কিন্তু জ্যাক আত্মবিশ্বাসের সঙ্গেই জানায় তার বা তার পরিবারের এতে কোনো সমস্যা হবে না, বরং এমন নির্জন পরিবেশে তার লেখালেখির কাজ আরও ভালোভাবে এগোবে। অবশেষে জ্যাক এই হোটেলের কেয়ারটেকারের দায়িত্ব পেয়ে যায় এবং ফোন করে এই খবরটা স্ত্রী ওয়েন্ডিকে জানায়। ওয়েন্ডি জ্যাকের চাকরি পাওয়ায় খুব খুশি হয়। এরপর জ্যাক রওনা দেয় নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে 5 মাসের জন্য ওভারলুক হোটেলে থাকতে। তবে এই চাকরির খবর শুনে জ্যাকের ছোট ছেলে ড্যানি খুব একটা খুশি হতে পারে না, কারণ ড্যানি কোনো সাধারণ ছেলে নয়। তার রয়েছে এক অলৌকিক ক্ষমতা যাকে বলা হয় শাইন। এই শক্তির সাহায্যে সে মাঝে মাঝে অতীত বা ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পায়। ড্যানির কাছে এই শক্তিটা যেন তার মনের ভেতরের এক সঙ্গীর মতো। সে তার এই সঙ্গীর নাম দিয়েছে টনি। এই শক্তির মাধ্যমেই ড্যানি ওভারলুক হোটেলের ভেতরে লুকিয়ে থাকা অশুভ শক্তির আভাস পায়। তার কল্পনায় ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। হোটেলের লিফটের দরজা খুলে গিয়ে সেখান থেকে ঢল নামছে রক্তের। এটা কি কোনো অশুভ ঘটনার পূর্বাভাস? ড্যানির মা ওয়েন্ডি অবশ্য এই শক্তির ব্যাপারে কিছুই জানে না। তাই ড্যানি যখন হোটেলে যেতে অনীহা দেখায়, তখন সে মনে করে এটা নিছকই একটা বাচ্চার খেয়াল। অবশেষে জ্যাক, ওয়েন্ডি এবং ড্যানি রওনা দেয় ওভারলুক হোটেলের উদ্দেশ্যে। কলোরাডোর এই ওভারলুক হোটেলের কাছাকাছি পাহাড়ি এলাকায় ঘটে যাওয়া একটি পুরনো ঘটনাও বেশ আলোচিত। গাড়িতে করে হোটেলে যেতে যেতে জ্যাক সেই ঘটনায় ওয়েন্ডিকে বলতে শুরু করে। শহর থেকে হোটেলে যাওয়ার রাস্তা বেশ নির্জন, ঘন বনের ভেতর দিয়ে পাহাড়ের খাদের পাশ ঘেঁষে মাইলের পর মাইল চলে গেছে এই পথ। জ্যাক ওয়েন্ডিকে জানায় অনেক বছর আগে একদল লোক এই পাহাড়ি পথ ধরে যাচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর আবহাওয়ার কারণে তারা পাহাড়ে আটকা পড়ে যায়। তাদের মধ্যে বেশিরভাগই মারা যায়, আর যারা বেঁচে ছিল তারা ক্ষুধায় কাতর হয়ে শেষ পর্যন্ত মৃত মানুষদের মাংস খেতে বাধ্য হয়। শুনেই বোঝা যায় শীতকালে এই অঞ্চলের আবহাওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। অবশেষে যেদিন তারা ওভারলুক হোটেলে পৌঁছায়, সেদিন হোটেল বন্ধ হওয়ার আগে শেষ পর্যটকরাও বিদায় নিচ্ছিল।
ম্যানেজার স্টুয়ার্ট জ্যাক এবং ওয়েন্ডিকে তাদের জন্য নির্ধারিত রুম দেখিয়ে দেয়। এরপর পুরো হোটেল ঘুরিয়ে দেখাতে থাকে, কোথায় কি আছে সব বুঝিয়ে দেয়। হোটেলে একটি স্নো ক্যাট গাড়ি আছে যা তুষারের মধ্যেও চলতে পারে, সেটাও তাদের দেখানো হয়। এদিকে হোটেলের শেফ ডিক হ্যালোরেন ওয়েন্ডিকে কিচেন ঘুরিয়ে দেখাচ্ছিল, কোথায় কি খাবার রাখা আছে সব বুঝিয়ে দিচ্ছিল। তখন স্টুয়ার্ট এসে ওয়েন্ডিকে হোটেলের আরও কিছু অংশ দেখাতে চাইলে ওয়েন্ডি তাদের সঙ্গে চলে যায়, কিন্তু হ্যালোরেন ড্যানিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে তার সঙ্গে রেখে দেয়। এই হ্যালোরেনেরও এক বিশেষ ক্ষমতা আছে, সে মানুষের সঙ্গে মনে মনে কথা বলতে পারে, অর্থাৎ তার টেলিপ্যাথির ক্ষমতা রয়েছে। আর ঠিক এমন ক্ষমতাই আছে ড্যানির মধ্যেও। হ্যালোরেন ড্যানিকে জানায় তাদের এই ক্ষমতার নামই হলো শাইনিং। এরপর সে ড্যানিকে সতর্ক করে দেয় এই হোটেলটি আসলে অভিশপ্ত, তাই তাকে সবসময় সাবধান থাকতে হবে এবং কোনোভাবেই 237 নম্বর রুমে ঢোকা যাবে না। যাই হোক, সব কিছু দেখানো আর কথাবার্তা শেষ হলে হ্যালোরেন এবং স্টুয়ার্টও হোটেল ছেড়ে চলে যায়। এই বিশাল নির্জন ওভারলুক হোটেলে তখন থেকে যায় শুধু 3 জন মানুষ, জ্যাক, ওয়েন্ডি এবং ড্যানি। এরপর তাদের দিনগুলো মোটামুটি ভালোভাবেই কাটতে থাকে। জ্যাক লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে, ড্যানি একটি ছোট সাইকেল নিয়ে হোটেলের করিডোর জুড়ে ঘুরে বেড়ায় আর খেলাধুলা করে, আর ওয়েন্ডি তাদের দুজনের দেখাশোনা করেই সময় কাটায়। তবে মাঝে মাঝে ড্যানি এমন কিছু দেখতে পায় যা অন্য কেউ দেখে না। সে দেখতে পায় এই হোটেলে খুন হওয়া গ্রেডির সেই যমজ 2 মেয়েকে, যারা ড্যানিকে ডাকে তাদের সঙ্গে খেলতে, কিন্তু ড্যানি সবসময় তাদের এড়িয়ে চলে। এমনকি এই কথাটা সে নিজের মাকেও কখনো বলে না। তো যাই হোক, এভাবেই দিন চলছিল। একসময় বাইরে তুষারপাত শুরু হয়, ধীরে ধীরে চারপাশের সবকিছু বরফে ঢেকে যেতে থাকে, রাস্তা বন্ধ হয়ে যায়। বিরূপ আবহাওয়ার কারণে টেলিফোন লাইনও অফ হয়ে যায়, ফলে বাইরের পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওভারলুক হোটেল। তখন যোগাযোগের একমাত্র উপায় থাকে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সসিভার রেডিও। এদিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জ্যাক সারাদিন তার টাইপরাইটারের সামনে বসে থাকে, কিন্তু কিছুই লিখতে পারে না। সে আসলে রাইটার্স ব্লকে পড়ে গেছে। লেখালেখি করতে না পারাটা তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ধীরে ধীরে সে খিটখিটে মেজাজের হয়ে যায় এবং ওয়েন্ডির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এমনকি ওয়েন্ডিকে বলে দেয় সে যখন লেখালেখি করবে তখন যেন তাকে কোনোভাবেই বিরক্ত না করা হয়। ওয়েন্ডি আর কি করবে, সে ড্যানিকে নিয়েই সময় কাটাতে থাকে। মাঝে মাঝে তারা হোটেলের বাইরে একটু ঘুরতেও বের হতো। হোটেলের বাইরে ছিল বিশাল এক গোলক ধাঁধা। ওয়েন্ডি ড্যানিকে নিয়ে সেখানেও ঘুরতে যেত, কিন্তু তুষারপাত শুরু হওয়ার পর তাদের সেই বাইরে বের হওয়াটাও বন্ধ হয়ে যায়। একসময় হোটেলের টেলিফোন লাইন পুরোপুরি ডেড হয়ে গেলে ওয়েন্ডি রেডিও ব্যবহার করে স্থানীয় রেল স্টেশনে যোগাযোগ করে। সে তাদের জানায় তারা এসে যেন টেলিফোন লাইন ঠিক করে দেয়, কিন্তু সেখান থেকে জানানো হয় তুষার ঝড় শেষ না হওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব নয়। তবে ওয়েন্ডিকে বলা হয় রেডিও যেন সব সময় অন রাখা হয়, যাতে প্রয়োজন হলে যোগাযোগ করা যায়। ওয়েন্ডি সেটাই করে। একদিন ড্যানি যখন হোটেলের করিডোরে বসে খেলছিল তখন হঠাৎ সে দেখে 237 নম্বর রুমের দরজা খোলা। কৌতূহলবশত সে রুমের ভেতরে ঢুকে পড়ে। সেই সময় তার মা ওয়েন্ডি কাজ করছিল জেনারেটর রুমে। এমন সময় হঠাৎ জ্যাকের চিৎকার শুনে ওয়েন্ডি দৌড়ে যায় ড্রয়িং রুমে, যেখানে বসে জ্যাক টাইপরাইটারে লেখালেখি করে। ওয়েন্ডি গিয়ে দেখে জ্যাক টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে এবং ঘুমের মধ্যেই চিৎকার করছে। ওয়েন্ডি তাকে জাগিয়ে তোলে, কিন্তু তখনও জ্যাক পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। আসলে জ্যাক স্বপ্নে দেখেছে সে একটি কুঠার দিয়ে ওয়েন্ডি আর ড্যানিকে কুপিয়ে হত্যা করছে। এটা শুনে ওয়েন্ডি বুঝতে পারে জ্যাক খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলেই এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, তাই সে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেখানে আসে ড্যানি। ড্যানি এসে একটু দূরে দাঁড়িয়ে থাকে। ওয়েন্ডি তাকে কয়েকবার বলে নিজের রুমে চলে যেতে, কিন্তু ড্যানি কোনো উত্তর দেয় না, বরং মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা দেখে ওয়েন্ডি ড্যানিকে রুমে নিয়ে যাওয়ার জন্য তার কাছে এগিয়ে যায়, কারণ জ্যাককে এমন অবস্থায় দেখলে ড্যানি ভয় পেয়ে যেতে পারে। কিন্তু ড্যানির কাছে গিয়ে ওয়েন্ডি যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ড্যানির গলায় স্পষ্ট আঙ্গুলের দাগ, যেন কেউ তার গলা চেপে ধরেছিল। এটা দেখে ওয়েন্ডি ভীষণ ঘাবড়ে যায়, কারণ হোটেলে তারা ছাড়া আর কেউ নেই। তাহলে ড্যানির সঙ্গে এমনটা করলো কে? সে ড্যানিকে বারবার জিজ্ঞেস করে,
কিন্তু ড্যানি তখনও শকে স্তব্ধ, একেবারেই চুপ। ওয়েন্ডি লক্ষ্য করে ড্যানির এমন অবস্থা দেখেও জ্যাকের কোনো প্রতিক্রিয়া নেই। সে চেয়ারে বসে অদ্ভুতভাবে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ওয়েন্ডির মনে হয় জ্যাকই হয়তো ড্যানির সঙ্গে এমনটা করেছে, কারণ এর আগেও জ্যাক এমন কাজ করেছে। সে ভীষণ রেগে যায় এবং ড্যানিকে নিয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। জ্যাক নিজের সপক্ষে কিছু বলতে চাইলেও ঠিকভাবে বলতে পারে না। একদিকে একাকিত্ব, তার উপর রাইটার্স ব্লক, আর এখন নিজের পরিবারই তাকে ভুল বুঝছে। সব মিলিয়ে জ্যাক ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসতে থাকে। সে অস্থির হয়ে করিডোর ধরে হাঁটতে থাকে। রিকভারি অ্যালকোহলিক জ্যাকের তখন প্রবলভাবে মদ খাওয়ার ইচ্ছা জাগে, যেন মদের নেশায় সে নিজের সব রাগ আর হতাশা ভুলে থাকতে পারে। হাঁটতে হাঁটতে সে চলে যায় হোটেলের গোল্ড রুম অর্থাৎ বারে। সেখানে গিয়ে দেখে বারটা সম্পূর্ণ ফাঁকা। তবুও সে বারটেন্ডারের সামনে থাকা চেয়ারে বসে মনে মনে বলে, এখন যদি একটু মদ পাওয়া যেত। ঠিক তখনই সে দেখে বারটেন্ডারের জায়গায় দাঁড়িয়ে আছে লয়েড নামের একজন বারটেন্ডার, আর বারে হঠাৎ করেই মদও উপস্থিত। অপ্রকৃতস্থ জ্যাকের তখন বাস্তববোধ প্রায় কাজ করছিল না। তার কাছে হঠাৎ একজন মানুষের এমন উপস্থিতি খুব অস্বাভাবিক মনে হয়নি। লয়েড সত্যি আছে নাকি এটা তার কল্পনা বা হোটেলের অশুভ শক্তির প্রভাব, এসব কিছুই তার মাথায় আসে না। সে লয়েডের কাছ থেকে মদ অর্ডার করে এবং মদ খেতে খেতে নিজের সব ক্ষোভের কথা বলতে শুরু করে। সে বলে সে তার ছেলে ড্যানিকে খুব ভালোবাসে, কিন্তু তার স্ত্রী যতদিন বেঁচে থাকবে ততদিন বিশ্বাস করবে না যে সে সত্যি ড্যানিকে ভালোবাসে, কারণ একবার সে ড্যানির গায়ে হাত তুলেছিল। ঠিক তখনই হাতে বেসবল ব্যাট নিয়ে ভীত সন্ত্রস্ত ওয়েন্ডি সেখানে এসে হাজির হয়। ওয়েন্ডি আসার সঙ্গে সঙ্গেই জ্যাকের সামনে থেকে লয়েড এবং মদের গ্লাস সবকিছু উধাও হয়ে যায়। ওয়েন্ডি জানায় ড্যানি 237 নম্বর রুমে একজন মহিলাকে দেখেছে। সেই মহিলা নাকি ড্যানির ওপর আক্রমণ করেছিল। মহিলাটি নাকি বাথটাবে বসেছিল। এটা শুনে জ্যাক বলে হোটেলে আর কেউ নেই, ড্যানি নিশ্চয়ই কল্পনা করেছে। তবুও নিজের সন্দেহ দূর করতে জ্যাক গিয়ে দাঁড়ায় 237 নম্বর রুমের সামনে। দরজা খোলা দেখে সে ভেতরে ঢুকে পড়ে। বাথরুমে গিয়ে সে দেখে সত্যি একজন মহিলা বাথটাবে বসে আছে। সুন্দরী নগ্ন সেই মহিলা জ্যাককে দেখে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এমন সুন্দরী নারীকে দেখে জ্যাকের মধ্যে যুক্তির চেয়ে প্রলোভনই বেশি কাজ করে। মহিলাটি এগিয়ে এসে জ্যাককে চুমু খায়। জ্যাকও তাকে চুমু খেতে থাকে। কিন্তু হঠাৎ যখন সে সামনে থাকা আয়নার দিকে তাকায় তখন সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নার প্রতিফলিত মহিলাটি মোটেও সুন্দরী নয়, বরং এক বয়স্ক পচাগলা শরীরের ভয়ঙ্কর এক নারী। এটা দেখে জ্যাক আতঙ্কে সরে যায়, আর সেই বিকৃতদেহী মহিলা হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসতেই জ্যাক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে হোটেলের শেফ ডিক হ্যালোরান নিজের বাসায় বসে নিউজ দেখছিল। সেখানে বলা হচ্ছিল কলোরাডোতে তুষারপাত ক্রমেই বাড়ছে, তাপমাত্রা দ্রুত কমছে, রাস্তাঘাট সব বরফে ঢেকে গেছে, আর 1-2 দিনের মধ্যেই কলোরাডোর সব ফ্লাইটও বন্ধ হয়ে যেতে পারে। ঠিক তখনই হোটেলের একটি রুমে বসে ড্যানি টেলিপ্যাথির মাধ্যমে ডিকের সঙ্গে যোগাযোগ করে এবং সে যা দেখেছে তা তাকে জানায়। এটা জানার পর ডিক হোটেলে ফোন করার চেষ্টা করে, কিন্তু টেলিফোন লাইন ডেড থাকায় যোগাযোগ করতে পারে না। তখন সে কলোরাডোর স্থানীয় রেল স্টেশনে ফোন করে হোটেলের খবর নিতে বলে। সেখানকার লোকজন জানায় 20 মিনিটের মধ্যে তারা যোগাযোগ করে তাকে খবর জানাবে। এরপর ডিক ফোন রেখে দেয়। যাই হোক, জ্যাক 237 নম্বর রুম থেকে বের হয়ে নিজের রুমে ফিরে আসে। সেখানে ওয়েন্ডি তার জন্য অপেক্ষা করছিল। জ্যাককে দেখেই ওয়েন্ডি জিজ্ঞেস করে সে কি রুমে কিছু দেখেছে। জ্যাক তখন ওয়েন্ডিকে মিথ্যা বলে জানায় সেই রুমে কিছুই ছিল না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? যদি সত্যি সেখানে কেউ না থাকে তাহলে ড্যানির গলা চেপে ধরেছিল কে? ওয়েন্ডি তখন নিজের সন্দেহের কথা জ্যাককে জানায়। জ্যাক বিষয়টা এড়িয়ে গিয়ে বলে হয়তো ড্যানি নিজেই নিজেকে আঘাত করেছে, কিন্তু ওয়েন্ডির সেটা বিশ্বাস হয় না। কেউ কিভাবে নিজে নিজে নিজের গলা চেপে ধরতে পারে? তাই সে জ্যাককে বলে তাদের উচিত ড্যানিকে নিয়ে যত দ্রুত সম্ভব এই হোটেল ছেড়ে চলে যাওয়া, যাতে এমন কোনো ঘটনা আর না ঘটে। এই কথা শুনে জ্যাক ভীষণ রেগে যায়। সে বলে অবশেষে সে এমন একটা সুযোগ পেয়েছে যেখানে কাজের ঝামেলা ছাড়া শুধু লেখালেখির ওপর মনোযোগ দিতে পারবে। আর ঠিক এই সময়ই ওয়েন্ডি এখান থেকে চলে যেতে চাচ্ছে। জ্যাক বলে ওয়েন্ডি আর ড্যানির জন্য এতদিন সে যথেষ্ট নিজের ক্ষতি করেছে, কিন্তু আর না। রাগ দেখিয়ে সে রুম থেকে বের হয়ে যায়। এই পুরো কথোপকথন নিজের রুমে শুয়ে ড্যানি শুনছিল। বাবা মায়ের এমন ঝগড়া দেখে সে আরো বেশি ভয়ে কুঁকড়ে যায়।
ঠিক তখনই তার সামনে ভেসে উঠতে থাকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। সে দেখতে পায় 237 নম্বর রুমের দরজার ওপর লেখা আছে রিড্রাম। শব্দটা প্রথমে অর্থহীন মনে হলেও উল্টো করলে পড়লে দাঁড়ায় মার্ডার। ড্যানির সেই অলৌকিক শক্তি অর্থাৎ তার শাইন তাকে ভবিষ্যতে ঘটতে যাওয়া ভয়ঙ্কর কোনো বিপদের আভাস দিচ্ছিল। কিন্তু সে বারবার মার্ডার শব্দটাই কেন দেখছে? তাহলে কি কেউ মরতে চলেছে? এদিকে রাগে অন্ধ হয়ে জ্যাক করিডোর ধরে হাঁটতে থাকে। রাগের মাথায় সামনে যা পাচ্ছিল তাই ছুঁড়ে ফেলছিল। হঠাৎ সে দূর থেকে গানের আওয়াজ শুনতে পায়। শব্দের উৎস ধরে এগিয়ে যেতে যেতে সে দেখে পুরো করিডোর ফুল আর বেলুন দিয়ে সাজানো, যেন কোনো উৎসব চলছে। গানের শব্দ ভেসে আসছিল হোটেলের বার অর্থাৎ গোল্ড রুম থেকে। সেখানে গিয়ে জ্যাক দেখে বার ভরা মানুষে, সবাই মদ খাচ্ছে, গল্প করছে, হাসছে আর আনন্দ করছে। জ্যাক এগিয়ে যায় বারটেন্ডার লয়েডের দিকে। সেখান থেকে মদ নিয়ে ফিরতে যাওয়ার সময় তার সঙ্গে একজন ওয়েটারের ধাক্কা লাগে। ওয়েটারের হাতে থাকা জুসের গ্লাস থেকে কিছু জুস জ্যাকের পোশাকে পড়ে যায়। ওয়েটার তৎক্ষণাৎ টিস্যু দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করে এবং জ্যাককে বলে তার সঙ্গে ওয়াশরুমে যেতে, যাতে পানি দিয়ে ঠিকমতো পরিষ্কার করা যায়। ওয়াশরুমে গিয়ে ওয়েটার যখন ভেজা রুমাল দিয়ে জ্যাকের পোশাক পরিষ্কার করছিল, তখন জ্যাক হঠাৎ তাকে চিনতে পারে। সে ওয়েটারের নাম জানতে চাইলে লোকটি জানায় তার নাম গ্রেডি। এই সেই গ্রেডি যে একসময় নিজের স্ত্রী আর 2 মেয়েকে হত্যা করেছিল। জ্যাক তার ছবি আগে পত্রিকায় দেখেছিল। জ্যাক তাকে জিজ্ঞেস করে সে কি আগে এই হোটেলের কেয়ারটেকার ছিল। গ্রেডি রহস্যময়ভাবে জানায় সে এখানের কোনো কেয়ারটেকার ছিল না, বরং সে শুরু থেকেই এই হোটেলের সঙ্গে জড়িত। আর এই হোটেলের কেয়ারটেকার সবসময় ছিল জ্যাক। জ্যাক অবশ্য তার কথা বিশ্বাস করে না। তখন গ্রেডি জ্যাককে জানায় তার ছেলে ড্যানির অলৌকিক ক্ষমতা আছে, যেটা জ্যাক জানে না। ড্যানি সেই ক্ষমতা ব্যবহার করে হোটেলের নিয়মের বাইরে কাজ করছে, বাইরের কাউকে এখানে আনার চেষ্টা করছে। এই নিয়ম ভাঙার জন্য জ্যাকের উচিত ড্যানিকে সংশোধন করা। গ্রেডি আরও বলে ওয়েন্ডিও হোটেলের নিয়মের বাইরে কাজ করছে এবং জ্যাকের কাজে বাধা দিচ্ছে, তাকেও সংশোধন করা উচিত। এখানে সংশোধন বলতে আসলে খুন করাকেই বোঝানো হয়েছে। গ্রেডি বলে তার নিজের মেয়েরাও হোটেলের নিয়ম ভেঙেছিল, তাই সে তাদের সংশোধন করেছিল, আর সেই কাজে বাধা দেওয়ায় নিজের স্ত্রীকেও হত্যা করেছিল। অদ্ভুত ব্যাপার হলো এসব কথা শুনেও জ্যাক ভয় পায় না কিংবা বিচলিত হয় না, বরং মনে হয় সে যেন বাস্তবতার বাইরে চলে গেছে। নিজের স্ত্রী আর সন্তানকে হত্যা করার কথা শুনে তার চোখে অদ্ভুত এক উন্মাদ ঝিলিক দেখা যায়। গ্রেডির কথাগুলো যেন ধীরে ধীরে জ্যাকের মন পুরোপুরি বদলে দেয়। গ্রেডির সঙ্গে কথা শেষ করে যখন জ্যাক বাইরে বেরিয়ে আসে, তখন রেল স্টেশন থেকে হোটেলের রেডিও বার্তা পাঠানো হচ্ছিল, কিন্তু জ্যাক উত্তর দেওয়ার বদলে রেডিওর ব্যাটারি খুলে ফেলে। এর ফলে বাইরের পৃথিবীর সঙ্গে ওভারলুক হোটেলের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে হোটেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ডিক হ্যালোরনের মনে সন্দেহ জাগে। নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে বা ঘটতে যাচ্ছে, তাই সে তাড়াতাড়ি হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তাঘাট তখন পুরো বরফে ঢাকা, তাই সে স্নোক্যাট গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। অন্যদিকে জ্যাক রাগ করে বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ পরেও ফিরে না আসায় ওয়েন্ডি হাতে বেসবল ব্যাট নিয়ে তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় সেই রুমে যেখানে জ্যাকের টাইপরাইটার রাখা। সেখানে গিয়ে সে জ্যাককে দেখতে পায় না, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে জ্যাকের লেখা পাণ্ডুলিপির দিকে। জ্যাক আসলে কি লিখেছে সেটা দেখার জন্য সে এগিয়ে যায়, আর সেখানে গিয়ে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শত শত পৃষ্ঠা জুড়ে বারবার লেখা আছে একই লাইন, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। শুধু তাই না, তখনও টাইপরাইটারে আপনা আপনি লেখা হয়েই চলছিল। এই দৃশ্য দেখে ওয়েন্ডি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। মনে হয় যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তখন আর তার বুঝতে বাকি থাকে না জ্যাকের মানসিক অবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়েছে। সে বুঝতে পারে এই নির্জন হোটেলে সে এখন তার উন্মাদ স্বামীর সঙ্গে আটকা পড়ে গেছে। যাই হোক, ঠিক তখনই জ্যাক সেখানে এসে হাজির হয়। তার চেহারা, কথা বলার ধরন আর অঙ্গভঙ্গিতে স্পষ্ট উন্মাদনার ছাপ। সে ওয়েন্ডিকে জিজ্ঞেস করে তার লেখা ওয়েন্ডির কেমন লেগেছে। জ্যাককে দেখে ওয়েন্ডি ভয়ে ধীরে ধীরে পেছাতে থাকে। বেসবল ব্যাটটা সে শক্ত করে উঁচু করে ধরে, যদি জ্যাক আক্রমণ করে তাহলে যেন অন্তত নিজেকে রক্ষা করতে পারে। ওয়েন্ডি বলে সে আসলে শুধু জ্যাকের সঙ্গে কথা বলতে এসেছিল, তাদের উচিত যত দ্রুত সম্ভব এই হোটেল ছেড়ে চলে যাওয়া। কথা বলতে বলতে জ্যাক ধীরে ধীরে এক পা করে ওয়েন্ডির দিকে এগোতে থাকে, আর আতঙ্কিত ওয়েন্ডি পেছাতে থাকে। জ্যাক আবারও জিজ্ঞেস করে তার লেখা ওয়েন্ডির কেমন লেগেছে। ওয়েন্ডি তখন বলে ড্যানি অসুস্থ,
তাদের উচিত ড্যানিকে নিয়ে এখান থেকে চলে যাওয়া এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। কিন্তু জ্যাক জানায় এই হোটেলের প্রতি তার একটা দায়িত্ব আছে, সে এখন এখান থেকে যেতে পারবে না। ওয়েন্ডি তখন আরও ভয় পেয়ে যায়। সে দেখে জ্যাক উদ্ভ্রান্তের মতো তার দিকে এগিয়ে আসছে। ততক্ষণে ওয়েন্ডি সিঁড়ির কাছে চলে এসেছে। বেসবল ব্যাট এখনও জ্যাকের দিকে উঁচু করে ধরা। জ্যাক তখন অদ্ভুত স্বরে বলে সে ওয়েন্ডিকে কখনো মারেনি আর মারবেও না, সে শুধু তার মাথাটা থেতলে দেবে। জ্যাকের এই ভয়ঙ্কর কথাবার্তা আর আক্রমণাত্মক আচরণ দেখে ওয়েন্ডি আতঙ্কে কেঁপে ওঠে। জ্যাক যখন তার দিকে আরও এগিয়ে আসে তখন ওয়েন্ডি বাধ্য হয়ে বেসবল ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে। জ্যাক সিঁড়ি বেয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। ওয়েন্ডি কোনো রকমে তাকে টেনে হিঁচড়ে কিচেনের স্টোর রুমে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই জ্যাকের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার শরীরে শক্তি ছিল না। ওয়েন্ডি দ্রুত দরজা বন্ধ করে বাইরে থেকে লক করে দেয়। স্টোর রুমের ভেতর থেকে জ্যাক কৌশলে বের হওয়ার চেষ্টা করে। সে ওয়েন্ডিকে বলে সে খুব অসুস্থ বোধ করছে, তাকে যেন ডাক্তার দেখানো হয়। দরজাটা খুলে দিতে অনুরোধ করে, কিন্তু ওয়েন্ডি আর তার কথায় বিশ্বাস করে না। সে জানায় সে ড্যানিকে নিয়ে শহরে যাবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে। ঠিক তখনই জ্যাক হেসে জানায় ওয়েন্ডির যাওয়ার সব ব্যবস্থাই সে আগেই নষ্ট করে দিয়েছে। এটা শুনে ওয়েন্ডি দৌড়ে বাইরের গ্যারেজে যায় যেখানে স্নোক্যাট গাড়িটি রাখা ছিল, কিন্তু গিয়ে দেখে জ্যাক আগেই গাড়িটা নষ্ট করে রেখেছে। অসহায় হয়ে পড়ে ওয়েন্ডি। এই নির্জন হোটেলে সে এখন নিজের স্বামীর কাছেই বন্দী। যেই মানুষটির কাছে নিরাপদ থাকার কথা ছিল সেই মানুষটি আজ সবচেয়ে বড় বিপদ, একজন উন্মাদ। এদিকে ড্যানি নিজের রুমে ছিল, বিছানায় বসে। হঠাৎ সে একের পর এক ভয়ঙ্কর ভীষণ দেখতে শুরু করে। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে হোটেলের লিফট থেকে বের হয়ে আসা রক্তের ঢল আর দরজায় লেখা রিডাম শব্দটা। অন্যদিকে স্টোর রুমে অনেকক্ষণ বন্দি থাকার পর জ্যাক ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভেঙে গেলে সে দরজার বাইরে গ্রেডির কণ্ঠস্বর শুনতে পায়। গ্রেডি শান্ত কণ্ঠে বলে জ্যাক তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। সে নিজের স্ত্রী আর ছেলেকে সংশোধন করতে ব্যর্থ হয়েছে, বরং তার স্ত্রী ওয়েন্ডি বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছে। সে জ্যাককে পরাজিত করেছে। হোটেলের মালিকেরা এমন ব্যর্থতা পছন্দ করে না। তখন জ্যাক জানায় ওয়েন্ডি তাকে আঘাত করে অজ্ঞান করে এখানে বন্দি করেছে, তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। অবশেষে হোটেলে সেই অশুভ শক্তি জ্যাককে আরেকটা সুযোগ দেয়। স্টোর রুমের দরজা নিজে থেকেই খুলে যায় আর জ্যাক মুক্ত হয়ে বেরিয়ে আসে। এদিকে ওয়েন্ডি তখনও জানে না জ্যাক এখন মুক্ত। বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই, পালানোর গাড়িটাও নষ্ট। ক্লান্ত শরীরে ওয়েন্ডি ঘুমিয়ে পড়ে। নিজের নিরাপত্তার জন্য বেডসাইড টেবিলে সে একটি কিচেন নাইফ রেখে দেয়। ঠিক তখনই ড্যানি সেখানে আসে। সে যেন পুরোপুরি স্বাভাবিক ছিল না, বারবার শুধু রিডাম রিডাম বলে যাচ্ছিল। ড্যানি এসে কিচেন নাইফটা হাতে নেয়, তারপর নিজের মায়ের লিপস্টিক দিয়ে ওয়াশরুমের দরজায় লিখে দেয় রিডাম। এমন সময় ওয়েন্ডির ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি ড্যানির হাত থেকে ছুরিটা নিয়ে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তার চোখে পড়ে আয়নার দিকে। আয়নায় ওয়াশরুমের দরজার প্রতিফলন দেখা যাচ্ছিল, আর সেই প্রতিফলনে রিডাম শব্দটা স্পষ্ট হয়ে উঠেছিল মার্ডার। এটা দেখে ওয়েন্ডি আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এদিকে স্টোররুম থেকে বের হয়েই জ্যাক একটি কুঠার তুলে নেয়। কুঠার হাতে টলতে টলতে সে এগিয়ে যায় সেই রুমের দিকে যেখানে ওয়েন্ডি আর ড্যানি আছে। রুমে পৌঁছে সে উন্মাদের মতো দরজা ভাঙতে শুরু করে। উপায়ন্তর না দেখে ওয়েন্ডি ড্যানিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু জ্যাক যে কোনো মুহূর্তে এই দরজাও ভেঙে ফেলতে পারে। তাই ওয়েন্ডি ড্যানিকে ওয়াশরুমের ছোট জানালা দিয়ে বাইরে বের করে দেয়। জানালার নিচে বরফ জমে থাকায় ড্যানি সহজেই নিচে নেমে যেতে পারে, কিন্তু জানালাটা ছোট হওয়ায় ওয়েন্ডি নিজে বের হতে পারে না। সে ছুরি হাতে দরজার পাশে দাঁড়িয়ে থাকে জ্যাকের আক্রমণ প্রতিহত করার জন্য। ড্যানি মাকে ছাড়া কোথাও যাবে না বলে আবার হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এদিকে জ্যাক তখন ওয়াশরুমের দরজাও ভাঙতে শুরু করেছে। দরজার একটি অংশ ভেঙে সে যখন ভেতরে হাত ঢুকিয়ে লক খুলতে যায় তখন ওয়েন্ডি ছুরি দিয়ে তার হাতে আঘাত করে। ঠিক সেই সময় বাইরে এসে পৌঁছায় ডিক হ্যালোরেন। গাড়ির শব্দ শুনে জ্যাক ওয়েন্ডিকে ছেড়ে দিয়ে নিচে নেমে যায়। হ্যালোরেন হোটেলে ঢুকতেই জ্যাক তার বুকে কুঠার বসিয়ে তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে ড্যানি চিৎকার করে ওঠে। সেই চিৎকারের শব্দ শুনে জ্যাক তার দিকে ধাওয়া করে। ড্যানি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে এবং আবার হোটেলের বাইরে বেরিয়ে যায়। ড্যানিকে খুঁজে বের করার জন্য জ্যাক বাইরের সব লাইট জ্বালিয়ে দেয়। বরফের ওপর পায়ের ছাপ অনুসরণ করে সে বুঝতে পারে ড্যানি কোন দিকে গেছে। ড্যানি গিয়ে ঢুকে পড়ে হোটেলের বাইরের গোলক ধাঁধায়। জ্যাকও তার পিছু নেয়। বরফের ওপর পায়ের ছাপ থাকায় জ্যাক সহজেই বুঝতে পারছিল ড্যানি কোন দিকে যাচ্ছে।
কিন্তু পালাতে পালাতে হঠাৎ ড্যানির মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের ফেলে আসা পায়ের ছাপের ওপরেই পা রেখে পিছিয়ে যেতে থাকে। তারপর অন্যদিকে গিয়ে নিজের ছাপ মুছে দেয়। এদিকে জ্যাকের হাত কাটা ছিল, রক্ত ঝরছিল, তাই সে অনেক ধীর হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সে ড্যানির পথ হারিয়ে ফেলে। পাগলের মতো গোলকধাঁধার ভেতরে ঘুরতে থাকে সে। অন্যদিকে ড্যানি গোলকধাঁধা থেকে বেরিয়ে আসে এবং হ্যালোরনের গাড়ির কাছে গিয়ে নিজের মাকে দেখতে পায়। ড্যানি গাড়িতে উঠতেই ওয়েন্ডি দ্রুত গাড়ি চালিয়ে এই অভিশপ্ত হোটেল ছেড়ে চলে যায়। আর এদিকে সেই গোলকধাঁধার ভেতরেই পথ হারিয়ে তীব্র ঠান্ডায় জমে মারা যায় জ্যাক। এই ভয়ঙ্কর ঘটনার পর ওভারলুক হোটেল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, এই হোটেলের লবিতেই ঝুলছে একটি পুরনো ছবি। ছবিটি তোলা হয়েছিল 1908 সালে হোটেলের একটি বলনাচের অনুষ্ঠানে। আর সেই ছবিতেই দেখা যায় জ্যাকও সেখানে উপস্থিত। অন্যদিকে ওয়াশরুমে গ্রেডি জ্যাককে বলেছিল এই হোটেলের কেয়ারটেকার নাকি সবসময় জ্যাক ছিল। কিন্তু এর মানে কি? এই পুরনো একটি ছবিতে জ্যাক কিভাবে থাকতে পারে? তাহলে কি জ্যাক আসলে কোনো অশুভ শক্তি যে বারবার পুনর্জন্ম নিয়ে আবার এই হোটেলেই ফিরে আসে? নাকি এই হোটেলের অশুভ শক্তি এখানে আসা প্রতিটি কেয়ারটেকারকে ধীরে ধীরে পাগল বানিয়ে দেয় আর শেষে নিজের পরিবারকে হত্যা করতে বাধ্য করে? এসব প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর নেই। আর এখানেই মূলত শেষ হয় এই মুভির গল্প। জ্যাক তো শুরুতে একেবারেই স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে সে এমন উন্মাদ হয়ে উঠল কিভাবে? এর পেছনে থাকতে পারে দুটি ব্যাখ্যা। প্রথমত, দীর্ঘদিনের একাকিত্ব আর ভয়ঙ্কর রাইটার্স ব্লক তার মনে প্রচণ্ড মানসিক অশান্তি তৈরি করেছিল। একসময় সে মাদকাসক্ত ছিল, সে অতীতের প্রভাবও হয়তো আবার ফিরে এসেছিল। তার ওপর গ্রেডি নামের আগের কেয়ারটেকারের ভয়ঙ্কর ঘটনাটি তাকে এতটাই প্রভাবিত করেছিল যে শেষ পর্যন্ত সে নিজেও গ্রেডির পথেই হাঁটতে শুরু করে। অন্য ব্যাখ্যাটিও আরও ভয়ঙ্কর। হয়তো এই হোটেলের অভিশপ্ত কোনো অশুভ শক্তি ধীরে ধীরে জ্যাককে উন্মাদ বানিয়ে দিয়েছে। যাই হোক, এদিকে ড্যানি বড় হতে থাকে তার সেই অলৌকিক শক্তি নিয়েই। কিন্তু বড় হয়ে সে এই শক্তি দিয়ে কি করবে? তার ভবিষ্যৎই বা কি? সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই মুভির সিকুয়েল ডক্টর স্লিপ। দর্শক, আপনারা যদি ডক্টর স্লিপ মুভিটির এক্সপ্লেনেশন চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের যথেষ্ট সাড়া পেলে আমরা খুব শীঘ্রই ডক্টর স্লিপ মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।